অক্টোবর 1972 মন্টিভিডিও রানওয়েতে দাঁড়িয়ে আছে উরুগুয়ে বিমান বাহিনীর একটি ছোট্ট চার্টার বিমান ফ্লাইট 571। বিমানটিতে যাত্রী সংখ্যা 45 জন, তাদের মধ্যে 19 জন ওল্ড ক্রিশ্চিয়ান্স ক্লাবের রাগবি খেলোয়াড়। তারা চিলির সান্টিয়াগোতে একটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন। বিমানের বাকি সদস্যরা মূলত তাদের বন্ধু আর পরিবারবর্গ। আজ আবহাওয়া কিছুটা থমথমে, তবু খেলোয়াড়দের উল্লাসে চারপাশ মুখরিত। কিন্তু খুব দ্রুতই এ উল্লাস পরিণত হতে চলেছে গগন বিদারী আর্তনাদে। অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন ফেরাদাস এবং কো পাইলট লাগুরারা ককপিটে বসে শেষ মুহূর্তের চেক আপ করছেন। এই যাত্রায় তাদের সময় লাগার কথা মাত্র 3 ঘন্টা, কিন্তু যাত্রাপথে তাদের পাড়ি দিতে হবে আন্দিজ পর্বতমালা। এই বিশাল পর্বতমালাটি এ যাত্রায় তাদের এক ভয়ঙ্কর পরীক্ষা নিতে চলেছে। যাত্রা শুরুর কিছু সময় পর আবহাওয়া হঠাৎ বিগড়ে যায়। মেঘের ঘনঘটা আর বাতাসের তর্জন গর্জন কাঁপিয়ে তুলল বিমানটিকে। পাইলটরা ঝুঁকি না নিয়ে সেদিনটা আর্জেন্টিনার মেন্দোজায় বিমানটি অবতরণ করার সিদ্ধান্ত নিলেন। রাত কাটল সেখানে। পরদিন 13 অক্টোবর দুপুর 2:18 মেন্দোজা থেকে উড়াল দেওয়ার সময় পাইলটদের মনে হয়েছিল আবহাওয়া বুঝি এবার একেবারে জুৎসই। আগের সেই ভয়ঙ্কর ঝড় নেই, মেঘও তুলনামূলকভাবে হালকা। ককপিটে বসে পাইলটদের চোখ ডুবেছিল নিরাপদ যাত্রার আনন্দে। এরই মধ্যে হালকা মেঘের স্তরের মধ্য দিয়ে এগিয়ে চলল বিমান। দুপুর ঠিক 3:21। বিমানটি তখনও আন্দিজ পর্বতমালার বুকের উপর দিয়ে উঠছে, কিন্তু মেঘের আস্তরণের জন্য কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। সেই মুহূর্তেই কো পাইলট লাগুরারা এমন এক সিদ্ধান্ত নিলেন যা কয়েক সেকেন্ডের মধ্যে ইতিহাসকে বদলে দেবে। ককপিটের যন্ত্রপাতি আর আনুমানিক হিসাবের উপর ভর করে তিনি ধরে নিলেন তারা হয়তো পাহাড় পেরিয়ে ফেলেছেন। তিনি কন্ট্রোল টাওয়ারে বার্তা পাঠালেন, নিচে নামার অনুমতি চাইলেন। কন্ট্রোল টাওয়ারও ভাবল বিমানটি হয়তো নিরাপদ দূরত্বে আছে। অনুমতি দেওয়া হলো। হঠাৎ মেঘের ঘন কুয়াশা চিরে বিমানটি নিচে নামতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর মেঘের পর্দা একপাশে সরে যেতেই পাইলটদের রক্ত একেবারে হিম হয়ে গেল। সামনে কোনো রানওয়ে নেই, আছে কেবল আকাশচুম্বী এক পাহাড়ের চূড়া। পাইলট দ্রুত বিমানটিকে উপরে নিয়ে যাওয়ার একটা শেষ চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে। ভয়াবহ এক শব্দে বিমানের পেছনের অংশটি পাহাড়ের গায়ে আছড়ে পড়ল। প্রচন্ড আঘাতে পেছনের 2 সারি সিট সহ বিমানের লেজটি বিচ্ছিন্ন হয়ে অতল গহ্বরে পড়ে গেল। মুহূর্তেই কয়েকজন যাত্রী যেন শূন্যে বিলীন হয়ে গেলেন। এরপর বাম পাশের ডানাটি অন্য একটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল। বিমানের মূল কাঠামোটি 350 কিলোমিটার বেগে একটি তুষার ঢাকা হিমবাহের উপর আছড়ে পড়ে 700 মিটার পর্যন্ত পিছলে গিয়ে থামল। মৃত করুণ নরক যেন নেমে এলো জীবন্ত পৃথিবীতে। 3570 মিটার উঁচুতে আন্দিজের বুকে শুরু হলো এক অনভিপ্রেত অধ্যায়। কেউ যেন বলে গেল, এ তো কেবল শুরু। এরপর যা হতে চলেছে তা হয়তো পুরো পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন ঘটেনি। প্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক দিয়ে পরবর্তী অংশ দেখা শুরু করুন, যাতে আরও দর্শকের কাছে এটি পৌঁছে যেতে পারে। দুর্ঘটনার আকস্মিকতা কিছুটা কেটে গেলে দেখা গেল বিমানের ভেতরে কেবলই ধোঁয়া আর রক্তের গন্ধ। 45 জনের মধ্যে 12 জন সাথে সাথেই প্রাণ হারিয়েছেন। পাইলটরা মৃত, কো পাইলট লাগুরারা গুরুতর আহত হয়ে কাতরাচ্ছেন। 33 জন কোনো মতে বেঁচে আছেন, কিন্তু তাদের অবস্থা শোচনীয়। রবার্তো কানেসা আর গুস্তাভো জারবিনো, 2 মেডিকেলের ছাত্র, নিজেদের চোট ভুলে অন্যদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু এই আততায়ীর মতো নেমে আসা বিভীষিকা থেকে তাদের কেউ কি আদৌ মুক্তি পাবেন? রাত নামলো। আন্দিজের রাতের তাপমাত্রা -30 থেকে -40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। তাদের কাছে কোনো ভারী পোশাক ছিল না, তার উপর সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে অক্সিজেন খুবই কম। তারা সুটকেস আর বিমানের সিট দিয়ে বিমানের ভাঙা মুখটি বন্ধ করার চেষ্টা করলেন, যাতে ভেতরের সামান্য উষ্ণতাটুকু ধরে রাখা যায়। সেই প্রথম রাতেই ঠান্ডায় আরো 5 জন মারা গেল। বেঁচে রইল আর 28 জন। সকালে ঘুম ভাঙল এক অদ্ভুত নিস্তব্ধতায়। চারপাশে মাইলের পর মাইল শুধু সাদা বরফ। তারা জানতেন না তারা ঠিক কোথায় আছেন। আসলে বিমানটি তার নির্ধারিত পথ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ছিটকে পড়েছিল। উদ্ধারকারীরা আসবে এই আশায় তারা বরফের উপর সুটকেস দিয়ে একটি বড় ক্রস চিহ্ন তৈরি করলেন। মেয়েদের লিপস্টিক দিয়ে বিমানের গায়ে SOS লেখার চেষ্টা করলেন। এই সময়ে উপর দিয়ে 3টি বিমান উড়ে যেতে দেখা গেল, কিন্তু সেই বিমানগুলো দুর্ভাগাদের দেখতেই পেল না। জীবন বাঁচানোর রসদ বলতে তাদের কাছে ছিল মাত্র কয়েকটা চকলেট, কয়েক চামচ জ্যাম আর কিছু বাদাম। ছিল না কোনো পানি। ফিটো স্ট্রস নামে এক যাত্রী রোদের তাপে মেটাল শিট ব্যবহার করে বরফ গলিয়ে পানি তৈরির এক উপায় বের করে ফেললেন। আর সেইটুকু পানি দিয়েই তারা কোনো মতে টিকে রইলেন জীবন্ত মিরাকল হয়ে। 21 অক্টোবর, দুর্ঘটনার 8 দিন পর, বিমানে থাকা একটি ছোট্ট ট্রানজিস্টর রেডিওতে তারা একটি খবর শুনলেন যা তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিল। রেডিওর যান্ত্রিক কণ্ঠস্বরটি বলল, আন্দিজের নিখোঁজ বিমানের উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ আর বেঁচে নেই। এই খবরে কান্নায় ভেঙে পড়লেন অনেকে। 11তম দিনে খাবারের শেষ দানাটুকু শেষ হয়ে গেল। পেটের ক্ষুধা আর হাড় কাঁপানোর ঠান্ডা তাদেরকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল।
বেঁচে থাকতে হলে তাদের প্রোটিন দরকার, কিন্তু চারপাশে কোনো গাছ নেই, কোনো প্রাণী নেই, আছে শুধু তাদেরই বন্ধুদের হিমায়িত মৃতদেহ। রবার্তো কানেসা প্রথম সেই নির্মম বিষয়টি নিয়ে কথা বললেন। বেঁচে থাকতে হলে তাদেরকে খেতে হবে তাদেরই বন্ধুদের ভাই বোনেদের মৃতদেহ। তাদের সামনে এছাড়া আর কোনো পথ খোলা নেই। সভ্য মানুষের ইতিহাসে এটিই ছিল সম্ভবত মানবজাতির সবচেয়ে কঠিন নৈতিক পরীক্ষা। তারা একটু একটু করে খেতে শুরু করলেন মৃতদেহগুলোকে। দুর্ঘটনার 16 দিন পর 29 অক্টোবর রাত পাহাড়ের উপর থেকে বিশাল এক তুষারধস হঠাৎ নেমে এলো। সে রাতে আরও 8 জন মুহূর্তেই প্রাণ হারালো। গুরুতর আহত হয়ে আর ইনফেকশনে পরবর্তীতে মারা গেল আরও 3 জন। এখন আর বেঁচে আছেন মাত্র 19 জন। তারা বুঝতে পারলেন এখানে বসে থাকা মানেই নিশ্চিত মৃত্যু। কেউ তাদের বাঁচাতে আসবে না, তাদের নিজেদেরই পাহাড় ডিঙাতে হবে। তারা প্রস্তুতি নিতে শুরু করলেন। বিমানের সিটের উপর কাপড় আর ইনসুলেশন দিয়ে তারা তৈরি করলেন স্লিপিং ব্যাগ। এটি ছাড়া পাহাড়ের চূড়ায় ঘুমানো মানেই জমে বরফ হয়ে যাওয়া। 12 ডিসেম্বর 1972, দুর্ঘটনার 60 দিন পার হয়েছে। সবচেয়ে শক্তিশালী 3 যাত্রী নান্দো পারাদো, রবার্তো কানেসা এবং ভিজিন্টিন ঠিক করলেন তারা পশ্চিম দিকে যাত্রা শুরু করবেন। পায়ের নিচে বরফ আর মাথার উপর ঠান্ডা বাতাস, প্রতিটি কদম যেন হিমালয় জয়ের মতো কঠিন। 3 দিন হাঁটার পর ফাইনালি তারা একটা বিশাল পাহাড়ের চূড়ায় পৌঁছালেন। তারা আশা করেছিলেন ওপাশে হয়তো সবুজ উপত্যকা দেখা যাবে, কিন্তু চূড়ায় উঠে তাদের চোখ কপালে উঠল। সামনে দিগন্ত জোড়া শুধু বরফে ঢাকা পাহাড়ের সারি। তাদের মনোবল প্রায় ভেঙে গিয়েছিল, কিন্তু নান্দো পিছপা হলেন না। যতই দূরের পথ হোক, এ যাত্রায় পিছু ফেরা চলবে না। খাবারের অভাব দেখে তারা ভিজিন্টিনকে ফেরত পাঠালেন, যাতে বাকি 2 জন ভাগে বেশি দিনের খাবার পায়। পারাদো আর কানেসা 9 দিন ধরে 60 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিলেন। তাদের ভালো কোনো জুতো নেই, বিশেষ কোনো সরঞ্জাম নেই, কেবল আছে বেঁচে থাকার অদম্য জেদ। এই যাত্রার 9ম দিনে সামনে হঠাৎ বরফ কমতে শুরু করলো। তারা ঘাসের ছোঁয়া পেলেন। দূরে একটি নদী বয়ে যাচ্ছে, আর নদী বয়ে যাওয়া মানেই সভ্য মানুষের বসতি খুব দূরে নয়। 20 ডিসেম্বর, বিমান বিধ্বস্ত হওয়ার 2 মাস 8 দিন পর অবশেষে নদীর ওপারে তারা এক অশ্বরোহী মানুষকে দেখতে পেলেন। তখন বিকেল পেরিয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। সাহায্য করুন, নান্দো প্রাণপণ চিৎকার করলেন, কিন্তু নদীর স্রোতের শব্দে তার কণ্ঠ পৌঁছালো না। ওপাশে থাকা মানুষটি ছিলেন চিলির এক কৃষক, সার্জিও কাতালান। তিনি দেখলেন 2 উস্কো খুস্কো মানুষ সাহায্যের জন্য আবেদন করছে। সেদিনের মতো তিনি চলে গেলেন, ইশারায় তাদেরকে একদিন অপেক্ষা করতে বললেন। পরের দিন সকালে সার্জিও আবার ফিরে এলেন। এবার তিনি একটি পাথরে কাগজ আর পেন্সিল বেঁধে নদীর ওপারে ছুঁড়ে মারলেন। নান্দো কাঁপানো হাতে সেই কাগজে লিখলেন, আমি সেই বিমানের যাত্রী যেটি পাহাড়ের উপর বিধ্বস্ত হয়েছিল। আমি উরুগুয়ের নাগরিক। আমরা 10 দিন ধরে হাঁটছি। আমার সাথে একজন আহত বন্ধু আছে। বিমানে এখনো 14 জন মানুষ বেঁচে আছে। দয়া করে আমাদের সাহায্য করুন। সার্জিও কাতালান আর সময় নষ্ট করলেন না। তিনি 10 ঘন্টা ঘোড়া চালিয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিলেন। 22 ডিসেম্বর 1972, দুর্ঘটনার 70 দিন পর আন্দিজের সেই বরফে ঢাকা প্রান্তরে হঠাৎ হেলিকপ্টারের পাখার শব্দ শোনা গেল। বিমানের ধ্বংসাবশেষে থাকা বাকি 14 জন যাত্রী প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। যখন তারা দেখলেন আকাশ থেকে চিলির বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার নামছে, তখন তাদের উষ্ণ কান্নায় পাহাড়ের বরফও যেন গলে গেল। 70 দিনের নরকবাস থেকে তারা মুক্তি পেলেন। একে বলা হয় মিরাকল অব দ্য আন্দিজ। বেঁচে ফেরা তরুণরা যখন উদ্ধার পান, তখন একটি প্রশ্ন গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়, মানুষের মাংস খেয়ে বেঁচে থাকা কি পাপ নয়? এই প্রশ্নের উত্তর জানতে অনেকেই ভ্যাটিকানের দিকে তাকিয়েছিল। শেষ পর্যন্ত পোপ 6 পলের পক্ষ থেকে চার্চের অবস্থান স্পষ্ট করা হয়। রায় দেয়া হয়, চরম আর অনিবার্য পরিস্থিতিতে বেঁচে থাকার একমাত্র উপায় হিসেবে মৃত সহযাত্রীদের দেহ ভক্ষণ করা পাপ নয়। আন্দিজের এই ঘটনা আমাদের শেখায়, প্রতিকূলতার দানব যত বেশি হোক না কেন, সাহসী মানুষের চেয়ে কেউই শক্তিশালী নয়। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এমনই রহস্যময় ভিডিও নিয়মিত দেখতে চাইলে কমেন্টে ভোট ফর মিস্ট্রি লিখে আপনার মতামত জানান।